দুদিন আগে একটা লোক এসেছিল। লোকটা ঠিক যেন সাধারণ নয়। আমি বললাম, সাধারণ নয় মানে? মানে ধরুন কেমন যেন অদ্ভুত কথা বলে। সাধারণ জামা পরনে, একেবারে সাদামাটা দেখতে, গালে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে। বয়স কত হবে? এ ধরুন মাঝবয়সী, 40-এর মধ্যেই বয়স হবে। এসে কি বললেন? বললেন যে বিজয়ার দিন বিসর্জন দিতে হবে আমাদের সবথেকে প্রিয় সম্পদ। আমাদের বংশের নাকি একটা বহু পুরনো ঋণ রয়েছে। আর শুধু তাই নয়, এই বিসর্জনের মাধ্যমে উদ্ধার হবে একটা তন্ত্র যা কিনা লুকিয়ে রয়েছে মাটির তলায়। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আমাদের দরকার নেই কোনো গুপ্ততন্ত্র বা গুপ্তচক্রের ধন, যেমন আছি তেমনই থাকবো আমরা। কিন্তু তাতে সে হেসে বলেছিল, যা নিয়তিতে লেখা আছে তার খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধু তার উপরে, ব্যাস। কিছু একটা আন্দাজ আমি করতে পারছিলাম। বললাম, সে কি এমনি এসে বলেছিল নাকি? না, একদিন ছিল সে, সেই জন্যই তো কেমন সন্দেহ হয়েছিল লোকটাকে। কি একটা স্বপ্ন টপ্ন দেখার কথা বলেছিল। তারপর বলেছিল একজন সাধু বাবা আসবেন, তিনি সবকিছু সমাধান করবেন। সেই সাধু বাবার আসাটাই নাকি সবথেকে বেশি জরুরি। বললাম, আর কিছু? একটু ঘাড় নেড়ে তিনি বললেন, জ্যৈষ্ঠ মাসে এসেছিল লোকটা। আষাঢ় মাসের প্রথমের দিকে আমার বড় জামাই নবারুণ মারা গেল সাপে কেটে। তার এক সপ্তাহের মধ্যে মারা গেল আমার বড় মেয়ে গৌরীবালা নিজে। সেই সময় বিহারিংটাকে একটা চিঠি এসেছিল আমাদের বাড়িতে। নামহীন সেই চিঠি আমরা পাই তহসিলদারের মাধ্যমে। তাতে লেখা ছিল, বলিদানের সবে শুরু হয়েছে, সাবধান। দুর্গা দশমীর পরে পূর্ণ আহুতি এবং বিসর্জন। আবার কি আশ্চর্য দেখুন, সেই চিঠি যত্ন করে রেখে দিয়েছিলাম, কিন্তু একদিনের মধ্যে সেই সিন্ধুকে আগুন লেগে যায়। চিঠি ছাড়া টাকা পয়সা অবশ্য সেটা বেশি কিছু ছিল না, পুরনো কিছু কাগজ ছিল, সব পুড়ে ছাই হয়ে যায়। আমরা দুজনে হাঁটতে হাঁটতে ভেতরে প্রবেশ করে সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম। দুতলা পেরিয়ে তিনতলার ছাদে এসে উপস্থিত হলাম। সেই বিশাল ছাদ তোমাদের ময়দানের মাঠের সমান। সেখানে ফুটবল খেলাও যেতে পারে, এত বিশাল। ছাদের দক্ষিণ কোণে এসে দাঁড়িয়েছিলাম আমরা। মানিকনাথ বলতে লাগলেন, সেই লোকের কথা সত্যি বলতে কি আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু পরস্পর এই ঘটনাগুলো মনের মধ্যে একটা প্রভাব বিস্তার করলো। আমার স্ত্রী জয়াবতী, আমার সংসারের লক্ষ্মী, সে উতলা হয়ে পড়লো একেবারে। আর তারপর থেকেই আমাদের সাধু বাবার খোঁজ। বুঝতে পারছেন, মন বড় চঞ্চল হয়ে আছে। মায়ের আগমনই আমাদের কাছে এত বছর আশীর্বাদের মতো মনে হতো, এবছর যেন মনে হচ্ছে চরম অভিশাপ। মনে মনে বললাম, অমর জীবন। আর মুখে বললাম, মা কোনোদিন অভিশাপ নিয়ে আসেন না মানিকনাথ বাবু। যা হবার তা তো হবেই, তবে দেখাই যাক না কি হয়, ভয় পাবেন না। বলতে বলতে আমার চোখ চলে গিয়েছিল দক্ষিণের বিশাল বাঁশ বাগানটার দিকে। বাঁশ বাগানের ধারে এক বিশাল শান বাঁধানো পুকুর। ওখানে কি মায়ের বিসর্জন হয় নাকি? গম্ভীর হয়ে ঘাড় নাড়লেন মানিকনাথ। বেশ লাগছিল জমিদার বাড়ির ছাদ, চারিদিকে খোলা হাওয়া, মাথার উপরে বিশাল আকাশ, একদিকে সেই বিরাট পুকুর। তবে কিছুক্ষণ পরে আমরা নেমে এলাম। ততক্ষণে জমিদার বাবুদের ঠাকুর মণ্ডপে ঢাকির দল হই হই শব্দে ঢাক বাজাতে শুরু করেছে। অন্ধকার সিঁড়ি পথে নামতে নামতে হঠাৎ একটা ধাক্কার মতো খেলাম। একটা কণ্ঠ যেন ভেসে এলো কানে, একটা প্রাণ জুড়ানো রামপ্রসাদী। কিন্তু তার থেকেও বড় কথা, গানের কথাগুলো যেন এই মুহূর্তে বিশেষ মানে বহন করছে বলে আমার মনে হলো। মিছে ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়। থমকে দাঁড়াতে বাধ্য হলাম। আমাকে দেখে মানিকনাথও দাঁড়িয়ে পড়লেন। জিজ্ঞেস করলাম, আচ্ছা কে গাইছে? উনি কি সাধক? এবারে নিঃশ্বাস ফেলে নিচে নামতে নামতে বললেন, আগে অনেক কিছুই ছিলেন, তবে এখন বদ্ধ পাগল। অবাক হলাম, বদ্ধ পাগল কখনো এত সুন্দর শ্যামা সঙ্গীত গাইতে পারে? আমি বললাম, কি করে পাগল হলেন দাদা? ঘাড় নাড়তে নাড়তে মানিকবাবু বললেন, আপনাকে বলা হয়নি, আজ বিজয়ায় যে দেবী বিসর্জনের আয়োজন হচ্ছে, সেই দেবী মহামায়ার আমাদের বাড়িতে নাম হচ্ছে পদ্মাবতী। আপনাকে একটু খুলে বলা দরকার। এরপর মানিকনাথ আমাকে তাদের বংশের ইতিবৃত্ত বলে চলল। ভিতরে ততক্ষণ বোধ করি আমার জন্য বিজয় আর ভুরিভোজের আয়োজন চলছিল। আমরা বাঁদিকে লাল ইঁট বের করা পরপর কতগুলো ভগ্ন মিনার দরজার ওপারে দেবী মাতৃকার নাট মন্দিরকে রেখে বসেছিলাম একটা সিঁড়ির ধাপে। ভিতর থেকে ভেসে আসছিল একেবারে দেশি গাওয়া ঘিয়ের গন্ধ। তবে কিছুক্ষণ পরেই তার বদলে অতীত দিনের রক্তের সোঁদা আষ্টে গন্ধ এসে নাকে ধাক্কা মারল। হীরকনাথ বন্দ্যোপাধ্যায় এই বংশের সব থেকে বেশি নাম করলেও এদের জমিদারি শুরু হয়েছিল তারও বহু আগে, ইংরেজ শাসনেরও আগের ইতিহাস। এদের বংশের কোনো পূর্বপুরুষ ফরাসডাঙ্গার বন্দরঘাটে কুলিমজুরির কাজ করত। তখন পর্তুগিজদের সময় একটা পর্তুগিজি মালবোঝাই জাহাজ নদীর মাঝখানে উল্টে পড়ে বেকায়দায়। বাকিরা কোনো রকমের সাঁতরে পার হলেও জাহাজের নাবিক স্বয়ং সেখানে ফেঁসে যান। ঘটনাটা পার থেকে দেখে বন্দ্যোপাধ্যায়দের সাহসী সেই পূর্বপুরুষ ঝাঁপিয়ে পড়ে চলে। যেখানে জাহাজের অভিজ্ঞ মাঝি মাল্লারা ভয় পেয়ে চলে আসে, সেখানে সেই লোক একা গিয়ে শক্তপোক্ত ডুবতে বসা কাঠের মাস্তুলের ভারে পিষ্ট নাবিককে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। একজন দেশি বাঙালি যুবকের এইরকম সাহস থেকে তারা খুশি হয়ে বিশেষ বকশিস উপহার দেয়। কিন্তু এখানেই থেমে থাকে না সেই লোক। বকশিস পেয়ে এসে সাহেবদের বুঝিয়ে দেয় কী কারণে নদীর এই চোরাস্রোতের মাঝখানে বেকায়দায় পড়েছিল নৌবহর। সাহেব খুশি হয়ে তাকে নিজের ব্যবসায় লাগিয়ে নেয়, দায়িত্ব দেয় নদীর বুকে নৌবহর পরিচালনার। বন্দ্যোপাধ্যায়দের সেই বুদ্ধিমান পূর্বপুরুষ পয়সা কামায় বিস্তর। তারপর ফরাসডাঙ্গা বা তোমাদের চন্দননগর ছেড়ে সে মুর্শিদাবাদে দেশের বাড়িতে এসে জমিয়ে বসে। তারপর থেকেই তার জমিদারি পত্তন। বংশের অনেক পুরনো নথি ঘাটলে নাকি দেখা যায় ফরাসিরা যাওয়ার আগে তাদের সহায়তাতেই এই জমিদারির ভিত্তি স্থাপন হয়েছিল। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারিকে পাকাপাকিভাবে প্রতিষ্ঠিত করে। পরবর্তী পূর্বপুরুষেরা
বিশাল পরিমাণ প্রজা আদায় রাজস্ব পরিশোধের বিনিময়ে এদিকের বিস্তীর্ণ অঞ্চলের জমিদারির উপরে স্থায়ী মালিকানা গ্রহণ করে ইংরেজ সরকারের থেকে। হীরকনাথের আগের সমস্ত পূর্বপুরুষ ছিলেন নিজের রাজত্বের একেবারে একচ্ছত্র অধিপতি। তাদের ভয়েতে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। কিন্তু এই জমিদার পরিবারেই একদিন জন্মায় এক সৃষ্টি ছাড়া যুবক রাধানাথ বন্দ্যোপাধ্যায়। জমিদারি ভাবগতিক তারপর থেকেই বদলাতে শুরু করে। কিন্তু বিষধর সাপের যদি হঠাৎ করে তার আসল অস্ত্র বিষটাই চলে যায়, তাহলে ওই যা হয় আর কি। হাতি পাঁকে পড়লে চামচিকে তো লাথি মারা শুরু করে। এতদিন দোর্দণ্ড প্রতাপ জমিদারের ভয়ে কেউ মাথা তোলা সাহস করতো না, কিন্তু যখন জানলো সবাই যে রাধানাথ বন্দ্যোপাধ্যায় আসলে একজন নিপাট ভালো মানুষ, তখন একদিকে যেমন প্রজাদের মধ্যে অরাজকতা শুরু হলো, তেমনি আশেপাশের বাকি জমিদারেরা সরকারের সাথে ষড়যন্ত্র করে রাশি রাশি মিথ্যা মামলা করতে শুরু করলো। এদিকে রাধানাথ নিজে উদার চিত্তের পাশাপাশি ছিলেন একজন ন্যায়নিষ্ঠ সাধক। জমিদারি যতই বেনো জলে ভেসে যেতে লাগলো, ততই বেশি করে রাধানাথ চোখ বুজে বসে রইলেন মায়ের পদতলে। বুঝলে তো, এতটা বলে মানিকনাথ কি যেন ভাবতে লাগলো। তারপর খানিকটা দম নিয়ে আবার বললেন, বুঝলেন ঠাকুরমশাই, বাবার অনেকটা অংশ পেয়েছেন দাদা। আমরা তখন বেশ বড়, মনে আছে দিন দিন আমাদের জমিদারি জৌলুস কমছে। একদিন গভীর রাতে বড় বড় মশালের আগুন জ্বালিয়ে কারা যেন ঝাঁপিয়ে পড়লো আমাদের বাড়িতে। তার আগে আপনাকে আরও একটা ব্যাপার জানিয়ে রাখি, প্রায় 600 বছর আগে কালীবরণ নামের এক তপস্বী ব্যক্তি ছিলেন, যিনি হিমালয়ের কোনো এক গুহায় উপাসনা করতেন। তিনি আমাদের বাড়িতে এসে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে এই বংশে কালীর সাধনা হবে। তিনি এক করালো দর্শন কালী মূর্তিকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তিনি এসেছিলেন সেটি আমাদের বাড়িতে দিতেই, তবে আমাদের বংশের তখনকার বিত্তশালী দাম্ভিক পূর্বপুরুষেরা তা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। তাই দানের আগের দিন দেবী কালী স্বপ্নে সাধককে বলেন যে আদি গঙ্গার তীরকার এক জায়গায় জঙ্গলের ভেতর ওগলাবনের মাঝখানে তার আদর্শ পুজো পাওয়ার স্থান। সাধক দেবীর আদেশ মেনে চলে গিয়েছিলেন এবং বলে গিয়েছিলেন দেবীকে অস্বীকার করার এই দম্ভের ফল একদিন ভোগ করতে হবে। এই অহংকার ভেঙে পড়বে যেদিন, সেদিন সবাই বুঝবে দেবীর মাহাত্ম্য। তারপর করালো রূপিণীর নির্দেশ পালন করে সাধক কালীমূর্তি স্থাপন করেন কলকাতার কালীথানে, যা এখন সবাই বাগবাজারের রানী সিদ্ধেশ্বরী নামে জানেন। সেকালের কলকাতায় বাগবাজার এবং কুমোরটুলি এলাকা তখন আজকের এই জনবসতি কোলাহল থেকে ঢের দূরে ছিল। চারদিক জঙ্গলে ঘেরা, মানুষ ভয়ে পেত যেতে। আজ সেই প্রাচীন কালীথান পথ চলতি মানুষদের কাছে বাগবাজারের সিদ্ধেশ্বরী মন্দির। এই দেবীর প্রধান পুজো হয় দীপান্বিতা অমাবস্যার সময়। সাধক নিজেও এসেছিলেন সেই তিথিতে। আর সেই বছর ঠিক সেই তিথিতেই কালো কালো দৈত্যাকার ছায়ামূর্তির মতো কারা যেন ঝাঁপিয়ে পড়লো আমাদের এই বাড়িটার উপরে। চারপাশে জ্বলে উঠলো দাউ দাউ করে আগুন। দেখলে বুঝতে পারবেন যে দাদা একাঙ্গনাথ আমার থেকে যথেষ্ট